সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় ভোটযুদ্ধ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট, এবং ওই পাশে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, বার্তা পরিচালক, ৭১ টেলিভিশন। পাশাপাশি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইঞ্জিনিয়ার আলী আশরাফ, নগর পরিকল্পনাবিদ। এছাড়াও আপনারা দর্শক, আপনারা সরাসরি টেলিফোনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। ঢাকা চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ব্রিফিংয়ে সিইসি। পরাজয় নিশ্চিত জেনেই মিথ্যাচার করছেন বেগম জিয়া, অভিযোগ আওয়ামী লীগের। পর্যবেক্ষকের নামে সরকারপন্থীরাই প্রভাব খাটাবে, আশঙ্কা বিএনপির। প্রচার প্রচারণা ছাড়াই অন্যরকম দিন কাটালেন ঢাকার মেয়র প্রার্থীরা। চট্টগ্রামে সংঘাত সৃষ্টির আশঙ্কায় একে অপরকে দুষছেন প্রধান দুই প্রার্থী। রাত ১২টা থেকে বন্ধ হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া সব যান চলাচল। দুপুর থেকে গণপরিবহন সংকটে ভোগান্তি। ৫ জানুয়ারির পর থেকে দায়ের করা নাশকতার মামলাগুলোর দ্রুত চার্জশিট দিতে মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং নেপালে দফায় দফায় ভূমিকম্পের পর ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা, নিহতের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়েছে। সিরাজ ভাই, গত ১৯ দিন ধরে এখানে নির্বাচনের প্রচারণা হয়েছে, ৭ তারিখ থেকে আরম্ভ হয়ে ৩ সিটি কর্পোরেশন নির্বাচনকাল সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ আছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন যা বলেছে তাতে যে ৪৯,০০০ ভোট গ্রহণ কর্মকর্তা আছেন, পাশাপাশি ৮০,০০০ আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। মোট প্রার্থীর সংখ্যা ১১০০ প্লাস। আমাদের এর মধ্যে মেয়র প্রার্থী আছে ৩ সিটিতে ৪৮ জন। এর পাশাপাশি যেটা র্যাব আছে ৫,০০০ এটার সাথে, পাশাপাশি হলো ১০০ প্লাটুন আছে বিজিবি, মানে নিরাপত্তার ক্ষেত্রগুলোতে আমাদেরকে যেটা বলা হয়েছে। এর মধ্যে ২৭০০ যে কেন্দ্র আছে টোটাল ৩টা সিটি কর্পোরেশনের মধ্যে ২১০০ই ঝুঁকিপূর্ণ। মানে এরকম অবস্থায় নির্বাচন। তবে এখন পর্যন্ত যে নির্বাচনের প্রচারণা সবকিছু মিলিয়ে এটাকে আপনি কিভাবে বললেন? ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন সিইসি সাহেব যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন এগুলো ঠিকই আছে, ওরা যে ব্যবস্থাগুলো নেয়ার সেগুলো নিয়েছেন, কিন্তু এই ব্যবস্থায় আইন শৃঙ্খলা রক্ষা ঠিক মতো হবে কিনা। মূল কথা, ভোটের দিন মানুষ চায় কি ভোটটা শান্তিপূর্ণভাবে হোক। যারা ভোট দিতে চায় তারা ভোট দিতে যাওয়ার পথে যাতে কোনো বাধাবিঘ্ন সৃষ্টি না হয়। যার যা খুশি, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা যাতে বাস্তবে রূপায়িত করা যায়। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিবরণটা এখানে আছে, গত ১৯ দিন যে কয়দিন নির্বাচনী প্রচারণা চলেছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব এবং অন্যান্য যারা, এদের ভূমিকা কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড অন্যরা যেটা দাবি করেছিল সেটা নিশ্চিত করার কাজে মানে যথার্থ ছিল বলে আমার মনে হয়নি। বিভিন্ন বিরোধী দলীয় প্রার্থীদের অভিযোগ থেকে যেটা জানা যায়, আমার কাছে একটা রিপোর্টার প্রতিবেদন আছে, এগুলো পড়ার সময় নেই। এখানে স্পষ্ট লেখা আছে, সরকারের ঘনিষ্ঠ মিত্র জাতীয় পার্টির প্রার্থীরাও কিন্তু অভিযোগ করেছে তারাও ঠিকমতো কাজ করতে পারছে না, তাদের এই নির্বাচনকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তাদের বাসায় বাসায় গিয়ে অকারণেও, তারা তো সরকার পক্ষেরই লোক, তারপরও ভয়ভীতি চাপের মধ্যে রাখা, এই অভিযোগগুলো তাদের আছে। আর বিএনপি তো ঢাকার ৯৩টা ওয়ার্ডের মধ্যে ৫৪টা ওয়ার্ডের যারা কাউন্সিলর পদপ্রার্থী তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, এবং মামলাগুলো হচ্ছে আওয়ামী লীগ বর্তমান যে সরকার ক্ষমতা আছে তারা গতবারে এবার মিলে গত ৬ বছরের বিভিন্ন সময়ে জারি করা মামলা। বিশেষ করে অধিকাংশ মামলা হচ্ছে গত ৩ মাসের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৩ মাসে তাদের যে অবরোধ ছিল, হরতাল ছিল, সেখানে অবরোধ হরতাল নিয়ে কথা আছে, নিশ্চয় সমালোচনা আছে। অবরোধ হরতালে যে কাজগুলো হয়েছে, নাশকতা, সহিংসতা, এতগুলো লোকের মৃত্যু, এবং সঙ্গে সঙ্গে মানে পেট্রোল বোমা, অগ্নিদগ্ধ হয়ে মানুষ পড়া, একইভাবে অন্যদিকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো হয়েছে,
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, সংঘর্ষ ইত্যাদি বলে গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট মানে ফেলে দেয় ইত্যাদি, এগুলো আছে। এই কাজগুলো কোনোটাই সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ কেউ সমর্থন করেনি। তা এখন কে করেছে না করে এই দুই পক্ষের বক্তব্য আছে। তো ওই সমস্ত ঘটনাকে কেন্দ্র করেই অধিকাংশ মামলা কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে। তাদের যেটা অভিযোগ যে সিটি নির্বাচনের পরিকল্পনা থেকে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা বিএনপি, সব বিশেষ করে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তাদেরকে চাপের মধ্যে রাখা এবং তাদেরকে একটা জায়গায় হয়তো অভিযুক্ত হচ্ছেন 10 জন, অজ্ঞাত আরো 500 জন আছেন। এখন এই 500 জনের মধ্যে ফেলে এই পর্যন্ত গত 19 নির্বাচন প্রচার কাজে তারা বারবার আমার কাছে এখানে তাদের স্টেটমেন্ট আছে, মির্জা আব্বাসের স্ত্রীর বক্তব্য আছে, ওদিকে ইকবালের আউয়াল সাহেব তাবিদ আওয়ালের বক্তব্য, এগুলো আছে, তাদের নিজেদের বক্তব্য আছে যে সেখানে তারা বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে, যেটা প্রত্যাশা করা গিয়েছিল তারা সেটা পায়নি। বরং তাদের ওই যে বললাম 10 জন আসামির সাথে 500 জন অজ্ঞাত এখন যারা কাজ করছে, প্রচার করছে, তাদেরকেও হামলা করছে। এবং আজকে তাদের ওখান থেকে যে সমস্ত অভিযোগ পাওয়া যাচ্ছে, আজকে পত্রিকায় নিউজ আছে যে বিএনপির সমর্থিত প্রার্থীদের নির্বাচনী এজেন্ট হিসেবে যে তালিকা নির্বাচন কমিশনে পেশ করা হয়েছে, সে তালিকাটি পুরোপুরি সরকার পক্ষের হাতে চলে গেছে। এবং সেই তালিকা দেখে দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বাসায় বাসায় গিয়ে তাদেরকে থ্রেট করছে, তোমরা কেউ নির্বাচন ধারে কাছে যেতে পারবে, এরকম আজকে স্টেটমেন্টও আছে। হান্নান স্যার একটা বক্তব্য আছে। হ্যাঁ, তো এখন এরকম, এটা সত্যি কথা, এটা নির্বাচনে যে প্রার্থীদের মধ্যে কিন্তু গোলমাল হয়নি, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখন পর্যন্ত গত কত দিনে প্রতিপক্ষ ভোটের জন্য লড়াই করছেন, মানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন যত যাওয়া যায়, কিন্তু প্রার্থীতে বিএনপির, আওয়ামী লীগের বা অন্য যারা আছে এদের মধ্যে একটাও সংঘর্ষের কোনো খবর কিন্তু পাওয়া যায়। একটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ, যে প্রার্থীদের মধ্যে একটা সৌহার্দ্য, সুন্দর একটা সম্পর্ক ছিল। সেভাবে তারা একসঙ্গে যখন দুজন এক জায়গায় মিশে গেছে, কোলাকুলি করেছে, শুভেচ্ছা বিনিময় করে একজন আরেকজনের কাছে ভোট চেয়েছে, এগুলো হয়েছে। মেয়র ক্যান্ডিডেটকে আমরা দেখেছি। কিন্তু আমাদের আবার ব্যক্তিগত আমার কাছে মনে হয়েছে যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিইসি আগামীকালকে ভোটের দিনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে 50,000 আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর কথা বললেন, র্যাবের কথা বললেন, এখন এদের গত 19 দিনের যে ভূমিকা, এই ভূমিকায় আমার মনে হয় না বিরোধী দল সন্তুষ্ট, কারণ এরা তাদের যে ভূমিকা পালন করেছে এটা নির্ভরযোগ্য ভূমিকা, তারা বিশ্বাসযোগ্য ভূমিকা পালন করে। এই জন্যই সেনাবাহিনী নিয়োগের দাবিটা উঠেছিল এবং এটা পরবর্তীকালে যদি আলোচনা আসে করা যাবে। হ্যাঁ, ইস্তেহার উনি যেটা বলেছেন একটা লেভেল প্লেইং ফিল্ড বলেছেন। মামলা আছে এবং মামলাগুলো 3 মাসের মধ্যে হয়েছে। আর আমি যতটুকু জানি যে কিছু মামলা আছে যেগুলো দীর্ঘদিন ধরে চলে। হ্যাঁ, তো মানে মামলাগুলো যেভাবে আছে, উনি বলছেন লেভেল প্লেইং হচ্ছে না, সেক্ষেত্রে যেটা কাউন্সিলর গুলো কেউ বাড়িতে ঠিক মতো থাকতে পারছে না, তাদের মানে পাশাপাশি যে অভিযোগ আছে উনি যেটা বলেছেন যে বিভিন্ন লোক যায় হুমকি দিচ্ছে। আপনার উনি ধন্যবাদ সিরাজ ভাই, যেটা বলছিলেন এগুলো তো দেখেন আমাদের এখানে সরকারি দল যারা থাকে এবং বিরোধী দল যারা থাকে তাদের যে দুই রকমের কথাবার্তা, এটা আমাদের একটা সংস্কৃতি। বিরোধী দলে যারা থাকবে, যারা সরকারের বাইরে থাকবে, এরা অভিযোগ করতেই থাকবে যে আমি নির্বাচন করতে পারছি না, আমার উপরে চাপ আছে, এটা আছে। গত 5টা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা যদি আপনার মনে থাকে, তখন রিজভী আহমেদ বাইরে ছিলেন, রুহুল কবির রিজভী আহমেদ, এবং আমরা লাইভ করছি, আপনিও করেছেন। সারাদিন উনি বলছেন নির্বাচন আমাদের ব্যালট বাক্স চিন্তাই হয়ে গেছে, হ্যাঁ সবগুলোতে, কিন্তু দিন শেষে কিন্তু আসলে দেখা গেল যে নির্বাচন মোটামুটি সুস্থই হয়েছে। এবং এটা একটা সংস্কৃতি। তবে নিশ্চয়ই যদি এই জায়গায় যে অভিযোগের কথাগুলো এসছে সেইগুলো যদি থাকে, আমার মনে হয় ইসিকে একটু নজর দিতে হবে। আমরা তো এখনো জানি না যে আগামীকাল নির্বাচনটা কেমন হবে বা কি হবে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। আপনি যদি নারায়ণগঞ্জ নির্বাচনের দিকে তাকান, সবচেয়ে বেশি উত্তেজনা ছিল কিন্তু সেই নির্বাচনটার দিকে, কিন্তু সেখানে কিন্তু 15,000 র্যাব সদস্য একটি সুন্দর নির্বাচন করেছিল, সেনাবাহিনীর প্রয়োজন হয়নি। সবকিছুতে সেনাবাহিনী ডাকাটা কতটা যৌক্তিক সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। তাহলে আগামীকাল দুটি দলের সংঘর্ষ থামাতে হয়তো সেনাবাহিনীকে ডাকতে হতে পারে। তবে এখানে যে নির্বাচনটা হচ্ছে এটা কিন্তু সিটির ভেতরে নির্বাচন হচ্ছে এবং ক্যান্টনমেন্টগুলো সিটি থেকে বড় দূরে নয়, সুতরাং স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে, প্রয়োজন লাগলে নিশ্চয়ই ডাকবে। 2002 সালের আপনার নির্বাচনের কথা যদি আপনার মনে থাকে, নিশ্চয়ই সিরাজ ভাইয়েরও মনে আছে, আওয়ামী লীগ সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছিল, কিন্তু কাউন্সিলররা নির্বাচন করেছিল, কারণ লোকাল পর্যায়ে এরা দলের সিদ্ধান্ত মানে নাই।
একজন কাউন্সিলরও বাড়ি থাকতে পারেন এবং আগের রাত্রে সব কাউন্সিলর অ্যারেস্ট হয়ে গেছিল। বাংলাদেশে এই সংস্কৃতিটা ভয়ানক একটি সংস্কৃতি। এখান থেকে খুব খারাপ সংস্কৃতি, খুবই খারাপ সংস্কৃতি। এখান থেকে রাজনীতিবিদ একটা দল নির্বাচন করে নাই, তার কিছু বিচ্ছিন্ন প্রার্থী নির্বাচন করতে গেলে তারাও কিন্তু বাড়িতে থাকতে পারে নাই। এবং আমি তখন টেলিভিশনে ছিলাম, আমি জানি কি কি ঘটনা ঘটেছিল। খুবই খারাপ কাজ হয়েছে। এবং গত 3 মাসের যে অবরোধ এবং হরতাল, এটা তো সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা একটু ভিন্ন ধর্মী এবং যে সহিংসতার মাত্রাটা ছিল, ফলে এখানে মামলা ভয়াবহ। পেট্রোল বোমা 141 জনের মৃত্যু, 700 ট্রাক পুড়ে যাওয়া, 1300 বাস পুড়ে যাওয়া, প্রায় 7000 মানুষের ইনজুরি, এগুলো আছে। এর বাইরে যেটা উনি বলেছেন সরকারের দিক থেকে ক্রস ফায়ার এবং অন্যান্য বিষয় ছিল। কিন্তু যদি আপনার পেট্রোল বোমা থাকে, সহিংসতা থাকে, ককটেল থাকে, তাহলে তো মামলা হবে। সেই মামলাগুলোর ভিত্তিতে এখন কিন্তু মানে পুলিশ কিন্তু এটা স্বাভাবিক কারণে ধরতে চাই, মানে দুটো কারণে। একটা হলো উনি যেটা বলেছেন সরকার চাইলে, সরকারি দল চাইতে পারে যে তুমি এদেরকে ধরো। আরেকটা হইতে পারে পুলিশের কাছে হয়তো এরকম একটা আছে যে নির্বাচনের সুযোগ নিয়ে এই সন্ত্রাসীটা কোনো ধরনের বড় নাশকতা করে ফেলে কিনা, সেটাও কিন্তু একটা বিবেচনা থাকতে পারে। সুতরাং যে পেট্রোল বোমা মেরেছে বা মারার অভিযোগ আছে তার উপরে নজর থাকাটা কিন্তু খুব স্বাভাবিক। বিশেষ করে এইবারে যদি আপনি প্রার্থী তালিকার দিকে তাকান, 81 জন সম্পর্কে জানা যাচ্ছে যারা দাগী আসামির মতন, এবং 540 জনের কাউন্সিলর উভয় পক্ষে, কিন্তু 540 জন কাউন্সিলর আছে যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, হত্যা মামলা সহ। সুতরাং কাউন্সিলর প্রার্থীদের প্রতি আচরণ দিয়ে নির্বাচনটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। মেয়র এখানে সিম্বলিক, এবং সেইখানে কি ধরনের আচরণ করছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আনফরচুনেটলি আমাদের যে স্থানীয় সরকার ব্যবস্থা আছে, এটি একটি কেন্দ্র এবং প্রান্তের যে সম্পর্ক, সেখানে স্থানীয় সরকার, আপনি কিন্তু রাজধানীতে মেয়র নির্বাচন করবেন, কিন্তু সে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি এবং তিনি কিন্তু আসলে বেশি কিছু করতে পারবেন না। এই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কাউন্সিলরগুলো আরো বেশি প্রান্তিক, আরো বেশি প্রান্তর মানুষের কাছে তাদের যাওয়া আসা, এবং তাদের ট্র্যাক রেকর্ড ইজ ভেরি ডেঞ্জারাস। এটা হওয়া উচিত ছিল উল্টাটা, যে প্রান্তিক মানুষের প্রতিনিধিরা বেশি সহি হবে, শুদ্ধ হবে, সিয়াজ ভাই, কিন্তু উল্টাটা ঘটে গেল। আমাদের রাজনীতির যে আগের চিত্রটা দেখেছি, ইউনিয়ন পরিষদে দাঁড়াতেন সবচেয়ে কাছের মানুষটা, এখন হয়ে গেছে সবচেয়ে দূরের মানুষটা। কাউন্সিলরকে আমি নিশ্চিত আমি আমার এলাকার কাউন্সিলরকে চিনি না, আপনিও কাউন্সিলর প্রার্থীকে চিনেন না। সুতরাং এখন প্রান্তিক মানুষের যে প্রতিনিধি হচ্ছে, সে প্রান্তিক মানুষের লোক নয় আসলে। সে কোথা থেকে কার কারণে, টাকার জোরে, দলের জোরে, ক্ষমতার জোরে, মানে এসবের জোরে নির্বাচন করতে আসছে। সুতরাং কাউন্সিলর প্রার্থীদের প্রতি কি ধরনের পুলিশি আচরণ থাকবে, এটা কিন্তু খুব ক্যালকুলেট করে বলা যাবে না দানিশ ভাই। তবে আমরা আশা করব যে একটা ভালো নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। আপনি যদি 21 তারিখের কলকাতা পৌরসভা নির্বাচনের দিকে তাকান, যে ভয়াবহ নির্বাচন হয়েছে, আমরা আশা করি না যে বাংলাদেশে সেই ধরনের নির্বাচন ঘটবে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে, এবং গত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশে মোটামুটি একটা নির্বাচনী কালচার তৈরি হয়েছে। দিস ইজ ইউনিক অ্যামাং অল মুসলিম কান্ট্রিজ। সেই জায়গাটায় আমরা থাকতে পারবো, সবাই নিজের ভোটটা দিতে পারবো, যারা নগরীতে ভোট দিবেন, এই প্রত্যাশাটা। যেমন আমরা 2013 সালে যেটা দেখেছি, এই নির্বাচন কমিশনের আন্ডারেই কিন্তু সবসময় বলা হয়েছে যে এখানে কোনো কিছুই হবে না, বলা হয়েছে যে না স্ট্রাইকিং ফোর্স নাই, এটা নাই, ওটা নাই, অনেক কথা বলা হয়েছে। তারপরেও কিন্তু 5টায় চলে গেছে, সকাল ধরে 5টায় চলে গেছে, রাজশাহী চলে গেছে, খুলনা চলে গেছে, সিলেট চলে গেছে, বরিশাল চলে গেছে, শুধু তাই না, চলে গেছে, উৎসবমুখর পরিবেশেই ভোট হয়েছে, সুষ্ঠু। এবং এখানে সবচেয়ে মানে যে কথাগুলো ব্রিফিং করতে করতে জিতে গেছে একটা লোক, তারপরও বলা হচ্ছে সংস্কৃতি। হ্যাঁ, এটা হলো সংস্কৃতি। না, আপনার কি এরকম কোনো সময় মনে হয় অভিযোগের সংস্কৃতি যে এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা কৌশল, এবং এটা একটা অভ্যাস? হ্যাঁ, এটা কৌশলও আছে, সংস্কৃতিরও দিয়েছে। তারপর এটার জন্য কালকে আওয়ামী লীগ যদি বিরোধী দলে যে একই অবস্থা করতে থাকবে, সে বলতে থাকবে, অভিযোগ করতে থাকবে, এটা একটা কৌশল। দেখা যাচ্ছে যে মানে এই রাজনীতি ইয়াতে পড়ে মানুষকে যতটুকু না অন্যান্য লোকগুলো প্রভাবিত করে, তার থেকে বেশি নেতারা এটা বলে বাইরে থেকে। যেমন আজকে প্রেস ব্রিফিং করে আমির খসরু, প্রধান নির্বাচনী চিটাগাংয়ের, উনি বলে দিয়েছেন যে এরকম ব্যাপার বহিরাগততে ভরে গেছে চট্টগ্রাম। আমি চট্টগ্রাম নির্বাচনের কথা মনে করতে পারি, যেখানে মহিউদ্দিন চৌধুরী জিতেছিলেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল, একই অভিযোগ আসছিল তখন আওয়ামী লীগের দিক থেকে, সন্ত্রাসীদের কারণে নির্বাচন করা যাচ্ছে না। এটা আমার, সিরাজ ভাই আপনি আমার সাথে, চিটাগাং শহরে তো এমনিতেই বহিরাগতের সংখ্যা অনেক, এমনিতেই যেহেতু এটা বন্দর নগরী, বাণিজ্য নগরী, সেখানে ব্যবসা বাণিজ্য আছে, পাশের জেলাগুলো থেকে লোকজন আসা, ঢাকা থেকে বেল্ট তো পুরোপুরি একদম ওটার উপর। ঢাকাতেও তাই, ঢাকাতেও বাইরের মানুষ সব বাইরে, ভেতরে যাওয়ার জন্য। কিন্তু কথাগুলো যেভাবে আসছে, যেমন আজকে যেটা এতদিন কিন্তু না, বহিরাগত অন্তর্গত লোক কিন্তু সমস্যা না, সমস্যাটা হলো আপনার ভোট কেন্দ্রের শৃঙ্খলা,
সমস্যা মানে আপনার দেখতে হবে যে আমার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা তাদের ভূমিকা ঠিকমতো পালন করছেন কিনা, প্রিজাইডিং অফিসার তিনি পোলিং এজেন্টদেরকে স্পেস দিচ্ছেন কিনা সমানভাবে সবগুলো প্রার্থীর, সেইটাই কিন্তু নিশ্চিত করবে যে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা। পোলিং এজেন্টদের ভূমিকাটা কিন্তু অনেক মুখ্য। আপনি দেখেন নির্বাচনের এই দুর্বলতাটা, আমাদের রাজনীতির দুর্বলতাটা কোন জায়গায় গিয়েছে। আজকেই তো পেপারে খবর পেলাম তাবিদ আওয়াল তার পোলিং এজেন্টদেরকে চেনেন না। আমার বিশ্বাস হয়তো আনিসুল হক অনেকেই চেনেন না। রাজনীতি যারা করেছেন এক সময় তারা সবাই মাঠের কর্মীদেরকে সবাইকে চিনতেন, নাম ধরে রাখতে পারতেন। এখন রাজনীতিটা হয়ে গেছে পোস্টার লাগাতে। আমি শুনেছি 5,000 টাকা 100 গজের মধ্যে। পোলিং এজেন্ট প্রত্যেকের পয়সা দিতে হবে। রাজনীতিতে একটা সময় ছিল যে আমি তোমার জন্য কাটবো, সেই জায়গাটা শেষ হয়ে গেছে। টাকার খেলা, মাসলের খেলা, এটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এবং এখন প্রার্থী তার নিজের পোলিং এজেন্টকে চেনে না। আচ্ছা, ইস্তাক, আমরা একটু চট্টগ্রামে যাই। ইঞ্জিনিয়ার আলিয়া শাহ, আপনি আমাকে বলেন চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো জলবদ্ধতা। কিন্তু মাসের পর মাস, দিনের পর দিন, বছর পর বছর ধরে চলে গেছে, এই জলবদ্ধতা দূর হয়নি। এর মূল কারণটা কি? কেন এখানকার মানে নগর পিতারা এই কাজটা ঠিক মতো করতে পারছেন না? জি, এই কথাটা সত্য। এখন জিনিসটা হচ্ছে যে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা একটা প্রধান সমস্যা এবং এটার সমাধান আমাদের জানা আছে, কিন্তু আমাদের যারা নগরপিতা ছিলেন বিভিন্ন সময়ে তারা এই প্রস্তাবনা অনুযায়ী, যেটা আমাদের মাস্টার প্ল্যান আছে সেটা অনুযায়ী তারা কোনো কাজ করেন নাই। আমি মনে করি তারা সবাই গত 20 বছরে যারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন, সিডিএ, সিসিসি, ওয়াসা, তারা তাদের দায়িত্বটা পালন করেন নাই, তারা গাফেলতির পরিচয় দিয়েছেন। আমি তো মনে করি তাদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত, তাদেরও বিচার হওয়া উচিত তারা কেন মাস্টার প্ল্যানকে বাইপাস করে কাজ করেছেন, কিংবা মাস্টার প্ল্যানের প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী তারা কেন কাজ করেন নাই। যদি এটার জবাবদিহিতা নিশ্চিত করতে পারতাম আমরা, তাহলে ভবিষ্যতে যারা নগর পিতা হবেন, নগরের ডেভেলপমেন্ট এজেন্সিগুলির প্রধান হবেন, তারা অন্তত নগরীর প্রয়োজন অনুযায়ী কাজ করতে বাধ্য হতেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার এখানে, সেটা হচ্ছে আপনি বললেন মাস্টার প্ল্যান অনুযায়ী হয়নি। এর আগে যিনি ছিলেন এবারও উনি দাঁড়িয়েছেন, আর একজন, দুজনে কিন্তু আবার প্রতিশ্রুতি দিচ্ছেন এবার আমরা করে দিব। আপনি কি মনে করেন এটা সম্ভব? এটা সম্ভব, কারণ এখানে সম্ভব এই কারণে আমি বলছি যে সরকার যখন মাস্টার প্ল্যানটাকে অনুমোদন করে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে 2008 সনে একটি ডিটেইল এরিয়া প্ল্যান হয়, সরকার সেটাকে যখন অনুমোদন করে তখন নীতিগতভাবে সরকার একমত হয়েছে যে ওখানে যে প্রকল্প প্রস্তাবনাগুলি আছে সরকার তার জন্য বাজেট বরাদ্দ দেবে বা অর্থ বরাদ্দ দেবে। তো এখন সরকারি টাকা পাওয়ার কিছু পদ্ধতি আছে। ডিপিপি করে সরকারের প্ল্যানিং কমিশনে পাঠাতে হয়, সেটা তারপর প্রি একনেক হয়ে আলটিমেটলি টাকার বরাদ্দটা হয়। এখন গত 20 বছরের মধ্যে এরকম সিরিয়াসভাবে কেউ কোনো প্ল্যান সাবমিট করে নাই। যেমন এই যে জলাবদ্ধতার কথা বলা হচ্ছে, গত টার্মের মধ্যে মাত্র একটি খালের প্রস্তাবনা সরকারের কাছে গেছে, সরকার দেরিতে হোক সেই টাকার অনুমোদন দিয়েছে। তার মানে সরকার দেয় না এই কথাটা সত্যি না, সরকারের কাছে চাইতে হবে, চাওয়ার মতো পদ্ধতি অনুযায়ী চাইলে সরকার দেন। এখন যদি একটার জায়গায় 50টা প্রস্তাব দিত তাহলে হয়তো সেখানেও সরকার অনুমোদন দিতেন, আর না দিলে যারা রাজনীতিবিদ তাদের তো লালদিঘির মাঠ খোলাই আছে, তারা সেখানে গিয়ে বলতে পারতেন আমি চেয়েছিলাম, মাস্টার প্ল্যান সরকার অনুমোদন করেছে, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমি টাকার বরাদ্দ চেয়েছি কিন্তু তারা দেয় নাই। এখন এনাদের কারোরও সেই মুখটা নাই বলা যে সরকার দেয় নাই, কারণ তারা তো টাকা চাইই নাই, তারা তো বরাদ্দ চাইই নেই। এখন ধরেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে মাস্টার প্ল্যান, ড্রেনেজ মাস্টার প্ল্যানটা করা হয়েছে 20 বছরে, সেখানে কিছু নতুন খাল খনন করার প্রস্তাব ছিল, নেভিগেশন গেট, স্লুইস গেট করার প্রস্তাব ছিল, সিল ট্র্যাপ করার কথা ছিল, রিটেনশন পন্ড করার কথা ছিল। এই প্রস্তাবনাগুলি ছিল, কিন্তু কেউ এই প্রস্তাবনাগুলোর জন্য ডিপিপি বানিয়ে সরকারের কাছে টাকার বরাদ্দ চায়নি। অথচ টাকা এই চট্টগ্রাম শহরে অনেক টাকা খরচ করেছে, সরকার টাকা দিয়েছে। যেমন আমার অগ্রাধিকার যে কাজগুলি করার কথা ছিল সে অগ্রাধিকার বাদ দিয়ে আমরা অন্য কাজগুলি করেছি, সরকারি টাকা কিন্তু খরচ হয়েছে, সেটি জনগণের টাকা। কিন্তু যেটি অগ্রাধিকার পাওয়ার দরকার ছিল, যে কাজটা আগে করার উচিত ছিল, সেই কাজটি আমরা কেউ করিনি। এবং এই ক্ষেত্রে আমি বলবো তারা সবাই অমার্জনীয় গাফেলতির পরিচয় দিয়েছেন এবং তাদের সবাইকে দে শুড বি ব্রট টু বুকস, তাদের বিচার হওয়া উচিত, কারণ তাদের এই গাফেলতির জন্য চট্টগ্রামবাসী কষ্ট পাচ্ছে। উনি যে কথাটা বলেছেন, আমরা কিন্তু জানি যে চট্টগ্রাম জলবদ্ধতা মানে কি, যদি একটু বৃষ্টি হয় ওই জায়গাতে বের করা যায় না। এবং উনি একটা কথা বলেছেন, টাকা নিয়েছে, টাকাগুলো ওই জায়গায় কাজ করেনি, এবং যে প্ল্যান অনুযায়ী সরকার টাকা দেয়নি উনি এটাও বলতেন রাজি না, কারণ উনি প্রথম মাস্টার প্ল্যানের সঙ্গে জড়িত ছিলেন।
হ্যাঁ। আমি তো আমি এখন আমাদের রাজনীতিতে আমি কি দীর্ঘদিন চট্টগ্রামে ছিলাম। আমার লেখাপড়া, আমার তারুণ্য, আমার যৌবন চট্টগ্রামে কেটেছে। আমি চট্টগ্রামের অবস্থাটা জানি। চট্টগ্রামের আমি জানি না, উনি এখন আরো অনেকদিন ধরে আমি এখন আবার চিটং নাই। আমার জানা মতে চট্টগ্রামের জলাবদ্ধতার মূল কারণটা হচ্ছে চাক্তাই খাল। তো এবার এখন যদি ওনারা একটা মাস্টার প্ল্যান করে 1,000 কোটি টাকা সরকারের কাছে চায়, সরকার যদি 5,000 কোটি টাকাও দেয়, এই চাক্তাই খাল পুনরুদ্ধার যতদিন না হবে ততদিন চট্টগ্রামের জলাবদ্ধতার এটা নিরসন করা খুব কঠিন। বিকল্প অন্য যেগুলো করতে হবে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। চাক্তাই খাল এখন আর চাক্তাই খাল নেই, ওটা এখন চাক্তাই নালা হয়ে গেছে। এবং এটা কারণটা হচ্ছে এক এক সরকার আসে, সব সময় দখল হয়। যে সরকার ক্ষমতা আসে সে সরকারের লোকজন তাদের প্রভাব খাটিয়ে যেটা আমরা যেটা জানি যেভাবে হয়, দখল করে, দখল করতে করতে প্রত্যেকবার এক এক সরকার আসে, ওই সরকারের লোকজন আবার দখল করে, করতে করতে ওই চাক্তাই খাল এখন চাক্তাই নালা হয়ে গেছে। এবং যখনই এগুলোর ব্যাপারে মেয়র যিনি হন, আগে চেয়ারম্যান যারা ছিলেন, তারা যখনই কোনো কিছু করতে গেছেন চট করে কোর্টে গিয়ে একটা মামলা ঠুকে দেয়। একটা মামলা করে দিলে বা স্টে অর্ডার দিয়ে দিলেও ভাঙা যাবে না। তো এখন এই চাক্তাই খাল পুনরুদ্ধারের জন্য সরকারকে, শুধু মেয়র না, ওখানে মেয়র এটা পারবে না। মেয়র একেবারে এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি ওখানে মেয়রের দায়িত্ব নেন, উনি যদি তার প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতা সেখানে প্রয়োগ করে কিছু না করেন, যে চোখ বন্ধ করে ভেঙে দাও সব, চাক্তাই খাল পুনরুদ্ধার করো, প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করে সেটা যদি না করেন, মেয়র শেখ হাসিনা ওই চাক্তাই খাল পুনরুদ্ধারও করতে পারবে না এবং জলাবদ্ধতা এখানে ইমিডিয়েট কিছু করা আমার মনে হয় সম্ভব না। আর যে টাকা অন্য যে বিকল্প যে প্রস্তাবগুলো আছে সেগুলো একটু সময় তো লাগবেই, সেগুলোর সময় লাগবে, টাকা পয়সার ব্যাপার। আর হচ্ছে একটা কথা, একটু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যারা মেয়র হন, যে কাজে টাকাটা বরাদ্দ করে সে কাজে না খাটিয়ে এটা অন্য কাজে লাগানো হয়, ফলে অগ্রাধিকার ভিত্তিক যে প্রোগ্রামগুলো সেগুলো হয় না, বলে যেটুকু হওয়ার কথা সেটুকুও হয় না। ইশতিয়াক, এই যখন প্রথমে এই যে বর্তমানে এবার আবার দাঁড়িয়েছেন মঞ্জুর আলম, যখন উনি প্রথমে উনি কিন্তু খালটা একটু চেষ্টা করেছিলেন, হ্যাঁ, তারপর একটা পর্যায়ে বন্ধ হলো। কেন বন্ধ হলো যায় না, হয়তো উনি বললেন যে ওইভাবে কিছু করতে পারেনি, কিন্তু হ্যাঁ, কিন্তু দুইজনেরই কিন্তু প্রধান ইশতেহারেও কিন্তু এটাই চট্টগ্রামে যিনি নির্বাচন করেন তার ইশতেহার এটা থাকে। কিন্তু এখানে আমার মনে হয় যে সবাই আমাদের আলোচনা একটা জায়গায় ভুল করছি আমরা, সেটা হলো সেন্টার এন্ড পেরিফেরি বলে যে কথাটা আছে সেটা এই ক্ষেত্রে খুবই প্রযোজ্য। সিটি গভর্নেন্স সিস্টেম যেটা আমাদের এখানে আছে এইটা কিন্তু ম্যান্ডেটেড না ওইভাবে। সত্যিকার অর্থে আমরা স্থানীয় সরকার বলছি, কিন্তু সংবিধানে কিন্তু স্থানীয় শাসন, অর্থাৎ এটা কেন্দ্রীয় শাসনের অধীনে একটি স্থানীয় শাসন। ফলে তার কিন্তু ক্ষমতা বা ম্যান্ডেট যদি আপনি চিন্তা করেন, তার ম্যান্ডেট কিন্তু মশা মারা, তার ম্যান্ডেট হলো নগরীর কিছু আবর্জনা পরিষ্কার করা, কিছু পার্ক মেইনটেনেন্স করা এবং বাজারগুলোর ব্যবস্থাপনা। এই চারটার বাইরে বাকি যে কোনো কাজের জন্য তাকে কেন্দ্রীয় সরকারের উপর, অন্য সংস্থা নয়, সরাসরি সে প্রান্তিক সরকার তাকে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করতে আছে। চাক্তাই খাল বলেন আর বাংলাদেশের ঢাকার ধলাই খাল বলেন, পরিষ্কার করতে গেলে তাকে কিন্তু শেষ পর্যন্ত বিআইডব্লিউটিএ, ওই জনস্বাস্থ্য প্রকৌশল, এদের দ্বারস্থ হতে হবে। 47টা প্রতিষ্ঠান এবং সবগুলো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং প্রত্যেকটা অত্যন্ত পাওয়ারফুল সংস্থা। চট্টগ্রামের কথা, চট্টগ্রাম বন্দর মোর পাওয়ারফুল দেন চিটাগং সিটি। আপনি যদি চট্টগ্রাম ওয়াসার কথা বলেন, আপনি যদি বিদ্যুৎ ব্যবস্থার সিডিএল, এক একটা বড় বড় সংস্থা, এগুলি সরাসরি কেন্দ্রীয় সরকার শাসিত, সরাসরি মন্ত্রণালয়ের সচিবদের দ্বারা নিয়ন্ত্রিত। এরপরে ঢাকার দিকে যদি আপনি তাকান, ঢাকার এক একটা পেট্রো বাংলা বলেন, বিদ্যুৎ বিভাগ বলেন, ওয়াসার বলেন, এখানে আমলাদের আধিপত্য। ফলে মেয়রের আসলে স্থানীয় সরকার ব্যবস্থাপনার কাঠামোটা যদি আপনি না বদলান, তাহলে কিন্তু এটা দিয়ে খুব বেশি প্রত্যাশা করাটা ঠিক হবে না। সুতরাং এখানে আমরা একজন আরেকজনকে দোষ দিতে পারি, প্রতিশ্রুতিও দিতে পারি যে আমি এটা করব, কিন্তু কাজের সুযোগটা কিন্তু কাঠামোগত সংস্কার না হলে এটা করা সম্ভব না। কিন্তু তারপরও কথা থেকে এইখানে আপনার কাজের সুযোগটা সীমিত, কিন্তু আপনি যদি টাকা নিয়ে খরচ না করেন, এটা আপনার ডিসঅনেস্টি, এটা আপনার অসততা। আরেকটা হলো আপনি সনাতনী পন্থায় কাজ করার চেষ্টা করেছেন, আপনার ভিতরে কোনো উদ্ভাবনী চিন্তাভাবনা নাই। আপনি তো এখানে বেসরকারি খাতকে নিতে পারেন, আপনি জনগণকে সাথে নিয়ে, যেটা উনি বললেন যে আপনার তো লালদিঘি ময়দান খোলা আছে, আমি চেয়েছিলাম সরকারের কাছে, সরকার আমাকে দেয় নেই। ফার্স্ট এটা, তাহলে বিকল্প কি হতে পারে? আমি মানুষকে সাথে নিয়ে এই সমস্যা দূর করার চেষ্টা করব। ওই কমিটমেন্টটা নাই, ওই সৃজনশীলতা নাই, উদ্যোগটা নাই, সেই ধরনের কোনো আমি দেখতে পাই না। যে জুবিলেন্স যেটাকে বলি ইংরেজিতে, আমি জানি না বাংলা কি হবে,
ওই জিনিসটা এটার মধ্যে পাওয়া যায় না আমাদের মেয়রদের মধ্যে। আমরা জানি না নতুন যারা হবেন, অন্তত ঢাকায় আমরা কয়েকটা নতুন মুখ দেখতে পাচ্ছি, যারা প্রাইভেট সেক্টরে সফল মানুষ, তারা কি করবেন সেটা তারা বলতে পারবেন। চট্টগ্রামে মঞ্জুর আলম কিন্তু তার 1 বছরে এরকম কোনো উদ্যোগ দেখাতে পারেননি। আমরা যেটা শুনেছি তিনি তার মেয়াদে তিনি আসলে ঠিকমতো অফিস থেকেই বের হননি। এটা হলে কিন্তু আসলে কোনোভাবেই মেয়রকে তো আলটিমেটলি জনগণের কাছে যেতে হবে, নতুন নতুন পন্থা বের করতে হবে নগরীর সমস্যার ব্যাপারে। চট্টগ্রামে তো শুধুমাত্র ধরেন খালি একমাত্র প্রবলেম না জলাবদ্ধতা, আরো তো সমস্যা আছে, মশা আছে, মানুষের সাথে তো কথা বলতে হবে। ফুটপাথগুলো নাই, নগরের কোনো সিস্টেম নাই, এবং চট্টগ্রামের কিন্তু একটা সুযোগ ছিল টু মেক ইট বেটার দেন ঢাকা, কিন্তু সেটা করতে পারেনি। অথচ পর্যটন হিসেবে চমৎকার ভাবে গড়ে উঠতে পারে ইয়ার ব্যাপারে। এখন এখন একটা জিনিস মানে যেটা সিরাজ ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে এই যে আতঙ্ক বা এই ধরনের কথা প্রত্যেকে চিটাগাং কিন্তু দুজনের বিরুদ্ধে বলছে যে সব বহিরাগত নিয়ে এসে বসে আছে, আর সে বলছে যে আমার এইসব জায়গাগুলোতে মাস্তান নিয়ে চলে আসছে, মানে এই ধরনের কথাগুলো আসছে। এবং এটা এখন ঢাকাতেও, কিন্তু আজকে কিন্তু ঢাকাতেও এই কথাগুলো বলেছে। কিন্তু বাস্তবে আমরা এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে কিন্তু এই জিনিসগুলোর একটাও দেখিনি, মানে আমরা দেখিনি অ্যাটলিস্ট। কাজেই যদি আপনি অতীতের অভিজ্ঞতার কথা বলেন, আপনি যে 5 সিটি নির্বাচন হয়েছে 2013 সালে, সেই প্রেক্ষাপটকে আপনি যদি দেখেন এখন যে অবস্থায় আছে বা আমাদের সারা দেশের যে অবস্থা ছিল, সেই তুলনায় কি আপনার কাছে বেটার মনে হয় না? না, এখন তো এটা বলতে হবে, এটা অনর্থক বলার জন্য বলে তো লাভ নেই। মানুষ তো দেখছে, মানুষের চোখের সামনে মানুষ যেটা দেখছে, আমি এখানে বসে যদি তার উল্টোটা বলি, মানুষ তো বিশ্বাস করবে না। এখন যারা আমি আগে একটা জায়গায় আসতে চাই, যে যারা এই সমস্ত জায়গায় প্রার্থী হবেন, এগুলো আগে যেটা আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ, আগে ইউনিয়ন পরিষদ যারা প্রেসিডেন্ট হতেন, যারা মেম্বার হতেন ইউনিয়ন কাউন্সিল, ওই এলাকার উনি যেটা বললেন এলাকার সবচাইতে পরিচিত এবং সবচাইতে প্রভাবশালী, হয়তো হ্যাভিং এ সাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, তার ব্যক্তিগত অনেস্টি সবকিছু, এবং জনগণের পরিচিত, জনগণের সেবা করার তার মানসিকতা আছে, করেছেন। মানে ভোট চাইতে যাওয়ার আগেও জনগণের সেবা করেছে, আশা করতে পারে যে তাকে ভোট না দিলে আরো বেশি সেবা পাবো, সেরকম লোকটাই করতেন। তো এখন যারা নির্বাচন, আর ঢাকা সিটি কর্পোরেশন, চিটং বড় বড় কর্পোরেশনগুলোতে আমি যেটা বলি, এটা বড় ঢাকা সিটি কর্পোরেশন 15টা এমপির জায়গায় 2জন মেয়র হবেন, বিরাট একটা জায়গা, ক্ষমতা যাই থাকুক। তো এখানে আমার মনে হয় দুইটি দলেরই কাদেরকে তারা, যেহেতু যত কথাই বলে তো দলের প্রার্থীরাই নির্বাচন করছেন, এখন ওপেন হয়ে গেছে এটা, সরকারি দলের প্রার্থীরা প্রাইম মিনিস্টার তার অফিস থেকে অ্যানাউন্স করেছেন, এবং বেগম জিয়া পয়লা বৈশাখে এখানে এসে পরিচয় করে দিয়েছেন দল থেকে। এটা দল থেকে হচ্ছে। দল থেকে নমিনেট করার সময় আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে করা উচিত, যে জনগণের কাছে কাদের গ্রহণযোগ্যতা আছে, অতীত যাদের ভালো আছে জনগণের কাজ করার। এই যে বললেন জনগণের সাথে নিচের লেভেল, তৃণমূল পর্যায়ের জনগণের সাথে সম্পর্ক নেই, যে এজেন্ট চেনে না, আমার এজেন্ট কারা, খালি আপনি দাবি দেওয়ার কথা বলছেন, অন্যদিকেও বলছে, আমি শুনছি না এখানে ইয়ের কথা, ওরাই বলছে যে উনি ইয়েরা এজেন্টটা গেছে দেখা করতে, এরা কারা, তো মানে ভাগিদের মতো পরে বলছে না এরা আপনার এজেন্ট, তারপর কথাবার্তা নাকি বলেছে। তো এইরকম অবস্থা, এর কারণটা কিন্তু যদি হানিফ সাহেব হতো, হানিফ সাহেব কি করতেন, এজেন্ট না খালি প্রত্যেক নির্বাচনী কেন্দ্রের 500-700 হাজার দলীয় কর্মীকে উনি চিন্তা এবং নাম ধরে ডাকতে পারতেন, সেই সম্পর্ক ছিল। কিন্তু এখন এগুলো নেই। এখানে আমি যেটা মনে করি, একমাত্র 4জন মেয়র কেন্দ্র, মির্জা আব্বাসেরই ওই রকম, এই যে বিভিন্ন জায়গায় ওয়ার্ড লেভেলে মেয়র ছিলেন, তো এগুলো আছে। আর একজনেরও আমি অত কারো ইয়ে, এমনিতে আমরা যে আলোচনাগুলো করছি, আলোচনা রাখতে বলছি, ওইরকম কোন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক জ্ঞান ইয়ে নাই, সম্পর্ক নাই। এই যে এজেন্টদের চিনবে কি করে তারা, আরো উপরের দিকেও। এখন তো এটা হয়ে গেছে রাজনীতিতে, এটা তো মেয়র ইলেকশন, এর আরো উপরে অনেকের বিরুদ্ধে অভিযোগ, দলের বিরাট নেতা, বিরাট দায়িত্ব, সারা দেশ দল চালানোর দায়িত্ব তার। এক জেলা থেকে নেতা 2জন এসছেন এই নেতার সঙ্গে দেখা করতে, উনি উঠছেন, ধরা যায় না, পাওয়া যায় না, ওই লিফটের সামনে গিয়ে সেকেন্ড দাঁড়িয়ে আছেন, উঠার সময় ধরছেন, তো উনি কারা হাতও মিলায় নাই, উনি চেনেন না তো, অথচ একটা জেলার সভাপতি, সাধারণ সম্পাদক,
এটা নিউজও হয়েছে। তো এই তো এখন এরা এখন রাজনীতিতে আছে। রাজনীতি মূলত আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এটা আমাদের খারাপ লাগে, কষ্ট লাগে। আমরা একসময় রাজনৈতিক কর্মী ছিলাম, ছাত্র জীবন থেকে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম। এগুলো দেখে শুনে যে রাজনীতি করার অবস্থা নেই। রাজনৈতিক যারা কর্মী, যারা মানে একটা কমিটমেন্ট নিয়ে রাজনীতিতে আসছেন, রাজনীতি করতে চান, আদর্শবাদী যারা, চুরি চামারি এগুলো চিন্তা নিয়ে রাজনীতি করে না, মানুষের সেবা, রাজনীতিকে, রাজনীতি সমাজ সেবার বৃহত্তর অঙ্গন হচ্ছে রাজনৈতিক অঙ্গন। তো এখানে ওই জিনিসটা না থাকলে এটা তো প্রফেশন না, এটা একটা মহান ব্রত। এখন এটাকে প্রফেশন করে ফেলেছে। তো এই জাতীয় লোকজন হাতে রাজনীতি চলে গেছে, ক্যারিয়ার পলিটিক্সকে বড় বড় দলগুলোতে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক যে ক্যারিয়ার পলিটিশিয়ান কিছু সাইনবোর্ড হিসেবে আছেন, কিন্তু এটা আমরা জানি, সবাই জানি, নীতি নির্ধারণী ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নেই বলেই এই কাজগুলো হচ্ছে। আমাদের নগরপিতা তো ওনারাই হবেন। হ্যাঁ ওনারাই হবেন। হ্যাঁ, এবং ওনারা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন বা এরকম যেটাই হোক না কেন, আমাদের ভাগ্যে যেটাই লেখা থাকুক, যিনি হন, হ্যাঁ তাদের কাছ থেকে কিন্তু আমাদেরকে, হয়তো ওনারা রাজনীতিবিদ না, একজন ছাড়া রাজনীতিবিদ আসলে কেউ না, তাদের ওইভাবে পরিচয় নাই, একজনের হয়তো আছে রাজনীতিবিদ হিসাবে না, বাট আপনি যদি চট্টগ্রামে আজমন নাসির এবং মঞ্জু দুজনেই পলিটিশিয়ান বলা যায়। সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে ভোটাররা যা ভীত হয়ে আসবে না, এরকম কোনো জিনিস আপনার মধ্যে মনে হয়েছে কোনো সময়? আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে কালকে আমরা একটি উৎসবমুখর ভোটের পরিবেশ দেখব। জনগণ যেমন করে ক্রিকেট উদযাপন করেছে পাকিস্তানের সাথে, এবং আগামীকালও খেলা আছে, খেলাও দেখবে মানুষ, যেহেতু ছুটির দিন, টেস্ট খেলা শুরু হচ্ছে, একই সাথে ভোটও দেবে। এরকম একটা আমার কাছে মনে হচ্ছে এমন একটা আমেজই থাকবে, এবং সেইটা ভোটের ফলাফল প্রকাশের পর পর্যন্ত সেটা বজায় থাকবে। আমরা আশা করব যে দুটি যে বড় দল তারা তো পালাক্রমে বাংলাদেশকে শাসন করেছে, তারা একটু দায়িত্বশীল ভূমিকা পালন করবে, তাদের নেতা নেত্রীরা, এটা হলো আমাদের প্রত্যাশাটা। কিন্তু সিটি কর্পোরেশন যদি অন্যদিকে আমি যাই, তাহলে ওই যেটা উনি বলছিলেন যে কেন, আমি তো কাঠামোগত দিকটা যদি না বদলে, আপনি কলকাতার পৌরসভার যে সিস্টেমটা, সেখানে কাউন্সিলরও আগে নির্বাচিত হয়, তারা কিন্তু দলীয়ভাবে নির্বাচন করে। তারা একটা সরকারি দল, একটি বিরোধী দল থাকে সেখানকার পরিষদের মধ্যে, যারা মেজরিটি তারা তাদের ভোটে এরও ভোট দিতে পারে, তাদের ভোটে মেয়র নির্বাচিত হয়, এবং তার হাতে গভর্নেন্সের, মেট্রোপলিটন গভর্নেন্স সিস্টেমের যে সমন্বয়টা তার হাতে। মেয়রের কথা মতো বিদ্যুৎ বিভাগ চলে, মেয়রের কথা মতো কলকাতার পুলিশ চলে, মেয়রের কথা মতো সোয়ারেজ সিস্টেম চলে। তাহলে গিয়ে আপনি আশা করতে পারেন যে জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণের জন্য কাজ করতে পারে। আমরা তো রাজনীতি, আমরা একদিকে বলছি এটা নির্দলীয়, আবার আমি দল থেকে ঘোষণা দিচ্ছি, আবার আমি তাকে কোনো ক্ষমতা দিতে চাই না, আমি শুধু তাকে শুধুমাত্র মশা মারার পরিচ্ছন্নতার জায়গাটায় রেখে দিতে চাই। মশাও কিন্তু আপনি মারতে পারবেন না জনস্বাস্থ্য প্রকৌশল টেন্ডার না করলে। পুরো জিনিসটা একটা পিকুলিয়ার সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি সিটি কর্পোরেশন মশার ওষুধের জায়গায় পানি এসে গেল, মশার ওষুধটা আনতে হবে আবার জনস্বাস্থ্য প্রকৌশল থেকে, ওখান থেকে ভেটিং হয়ে আসবে। সুতরাং আপনি দেখেন আরেকটা কেন্দ্রীয় সংস্থার উপরে তার নির্ভরশীলতা। সুতরাং এগুলো কোনোভাবেই আমার মনে হয় যে এনাফ ইজ এনাফ, অনেকদিন গিয়েছে। এই নির্বাচনটার পরে আমাদের বড় দলগুলো ভাবা উচিত যে আমরা সিটি কর্পোরেশন, পৌরসভা, এগুলোকে আমরা কিভাবে কাঠামোগত ভাবে জনগণের আরো কাছে নিয়ে যেতে পারি। সিটি গভর্নমেন্টের দাবি তো হানিফ সাহেব মেয়র থাকার সময় থেকে উনি বলেছেন, এরা বলেছেন। এখন এগুলো কোন সরকারি এটা আমলের না, এটা সরকার আমলের নিচ্ছে না বলেন, এটা কারণ এটা হচ্ছে আমলাদের এটা যদি সরকার আছে তারপরেও কিন্তু না, এটা হচ্ছে সরকারগুলো তো ওই যে বললাম, সরকার তো এখন রাজনীতিবিদরা চালায় না, দলেও রাজনীতিবিদরা নাই, দলেরই তো সরকার। এখানে তো আমরা জানি, এখন এগুলো বলার দরকার নেই, মানুষ জানে কারা সরকার চালায়। এরা আমলা নির্ভর হয়ে দলও চালায়, দেশও চালায়। দল চালায় অবসরপ্রাপ্ত আমলাদের উপর নির্ভর করে, আর দেশ চালায় যারা চাকরিতে আছে তাদেরকে দিয়ে। এই আমলাদের ইন্টারেস্ট আছে তো, এই যে টেন্ডারের কথা বললেন, এই টেন্ডারের সাথে তাদের ইন্টারেস্ট আছে, কাজের সাথে তাদের ইন্টারেস্ট আছে, এই যে কমিশনের ব্যাপার স্যাপারগুলো আছে। এখন সব কথা মেয়রের হাতে চলে গেলে তাহলে ওনারা কি করবেন? ওনাদের এই যে বাড়ি, একটার পর একটা এক একজনের খবর নিয়ে দেখেন না যে বাড়ি, ওনারা তো বড় বড় সাহেবরা তো বটে, ওনাদের পিয়ন, দারোয়ান, চাপরাশি, এই যে লাইনম্যান, মিটার রিডার, ওদের খবর নিয়ে দেখেন ওদের কি অবস্থা আছে। তো এরা তাহলে তো সব বন্ধ হয়ে যাবে। ওদের বিরাট একটা চক্র, বিরাট একটা এটা ভেঙে বের করে আনতে হবে, এগুলোকে যদি জনগণের কাছে সেবা পৌঁছাতে হয়।
সেন্টার এন্ড পেরিফেরি 70-এর দশকে আমরা যেটা শুনেছিলাম ল্যাটিন আমেরিকান দেশগুলোতে, যে ল্যাটিন আমেরিকান দেশগুলো উন্নত করেছে কি করে, আস্তে আস্তে পেরিফেরিকে সেন্টারের দিকে নিয়ে আসতে পেরেছিল। আর সেন্টারকে পেরিফেরিতে নিয়ে যাওয়া, আমলা যিনি তুমি গ্রামে যাও, আর যিনি জনগণের প্রতিনিধি তুমি কেন্দ্রে আসো, এসে জনগণের শাসন দাও। এইটা আপনি যদি না করতে পারেন, আমাদের এই যে বলছেন আপনি কাউন্সিলরদের একটা জেনারেল মিটিং হয়নি, আপনি জানেন গত যে সিটি কর্পোরেশনগুলো যে হয়েছে। কারণ হলো কাউন্সিলররা কেউ কাউকে চিনে না, তারা যার যার এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মেয়রের সাথে আলাদা আলাদা দেখা করেন, যদি একটা প্রস্তাব পাশ করায় নিতে পারেন, কিছু বরাদ্দ আসে, আর থাকেন নিজের এলাকায় ব্যবসা বাণিজ্য নিয়ে। জনগণের এই যে সংসদে দেখেন না, সিস্টেমটাই তো দাঁড় করায়নি আমরা সিটি কর্পোরেশন। সংসদে 300 কনস্টিটিউয়েন্সিতে যারা নির্বাচন করে নির্বাচিত হয়ে আছেন, যেই দলেরই হোক, যে নির্বাচনী এলাকা থেকে তারা নির্বাচন হয়ে প্রতিনিধিত্ব করেন, সে নির্বাচনী এলাকায় 5 বছরে ওনারা অনেকে 5 বারও যান না, ভোট চাওয়ার আগে যান একবার। কিন্তু আপনি যদি সিরাজ ভাই এই কাউন্সিলরদেরকে ক্ষমতাটা দিতেন যে তোমাদের ভোটে মেয়র নির্বাচিত হবে, হ্যাঁ, তোমাদের আস্থা অনাস্থার উপরে তার মেয়রত্ব থাকবে, না হলে নতুন মেয়র আসবে, তোমরাই ঠিক করবা নগরীর প্রায়োরিটি কি, তো তাহলে কিন্তু তারাও জবাবদিহিতার জায়গা শুধু না, এখানে কিন্তু কোয়ালিটি পিপল আস্তে আস্তে পলিটিক্সের মধ্যে আসতো। তো আমাদের সময় শেষ হয়ে গেছে। স্টুডিওতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি চট্টগ্রামের ইঞ্জিনিয়ার আলী আশরাফকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের সাথে ছিলেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়।